আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আর টিভির স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যালস পরিবেশিত সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি আমাদের সমাজে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে এবং সেই সাথে আমরা এই বিষয়টিও জানি ফ্যাটি লিভার বলে একটি রোগ আছে। লিভারে বা যকৃতে কিছু পরিমাণ চর্বি জমাটা স্বাভাবিক, কিন্তু যখন এই চর্বির পরিমাণ অতিরিক্ত হয়ে যায় তখন আমাদের নানা ধরনের স্বাস্থ্য সমস্যা বেড়ে যেতে পারে। প্রিয় দর্শক, প্রতি বছর একটি দিবস পালিত হয়, সেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। গ্লোবাল ফ্যাটি লিভার ডে প্রতি বছর জুন মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটি পালন করা হয়ে থাকে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার ঝুঁকি এবং করণীয়। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার আনোয়ারুল কবির, সাবেক চেয়ারম্যান গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করছি। ডক্টর সেলিম স্যার, আমি প্রথমে যে বিষয়গুলোর অবতারণা করেছি, এই যে ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার, এই দুটো বিষয়কে সমন্বিত করে আপনি আমাদের আলোচনার সূচনাটি করবেন। জি, ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সারা পৃথিবীতেই কিন্তু এখন এই সংক্রামক রোগ সংখ্যা কমে যাচ্ছে এবং অসংক্রামক রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং 2021-এর বাংলাদেশ সরকারি তথ্য অনুসারেও বাংলাদেশের 70% বেশি মৃত্যু কিন্তু হয়েছে অসংক্রামক রোগের জন্য। এটা কিন্তু আমরা মোটামুটি জানি। আর যে দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা যত ভালো, সেখানে অসংক্রামক রোগ তত বেশি, কারণ সংক্রামক রোগ কমে গিয়েছে। বাংলাদেশেও আমরা আস্তে আস্তে সেদিকে আগাচ্ছি। এখন আজকের যে আলোচনার বিষয়, সারা পৃথিবীব্যাপী যে কর্মকাণ্ড চলছে, তার একটা বড় অংশ হলো যে মেটাবলিক ডিজিজগুলো কমাতে হবে। তার এর কেন্দ্রে ডায়াবেটিস আছে, কিন্তু আরও অসংখ্য রোগ আছে। তো ফ্যাটি লিভার কিন্তু আমরা বেশি দিন আগে কিন্তু বাংলাদেশের মানুষ খুব সচেতন ছিলাম না, কিন্তু দিন দিন এটি বেশি করে সচেতন হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। এবং এবার যদি আমরা নতুন যে সারা পৃথিবীব্যাপী যে কর্মকাণ্ড সেটিকে খেয়াল করি, এখানে কিন্তু আগের নাম চেঞ্জ করে মেটাবলিক ডিজঅর্ডার অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ, মানে এই ডায়াবেটিস এবং অন্য যে বিভাগীয় সমস্যাগুলো আছে তার সাথে সম্পৃক্ত যে সমস্যা, মানে তার জন্য যে ফ্যাটি লিভার হচ্ছে তাকেই কিন্তু কেন্দ্রে আনা হয়েছে। এখন কেন এরকম হলো? তাহলে এটি কিন্তু আমাদের বাংলাদেশে নয়, শুধু অন্যান্য দেশেও যে অতিরিক্ত খাদ্য গ্রহণ, বিশেষ করে শর্করা এবং চর্বি জাতীয় খাবার আমরা যা খাচ্ছি, যেখান থেকে সরাসরি চর্বি লিপিড অথবা কনভার্টেড হয়ে কার্বোহাইড্রেটে কনভার্টেড হয়ে যে লিপিডটা হচ্ছে, তার একটা অংশ ব্যবহার না হলে কিন্তু লিভারে জমা হবে। তো সেটিই কিন্তু মূল সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু এটি কিন্তু স্যার আরও ভালো বলবেন যে সমস্যাটা তৈরি হওয়ার পরে কিভাবে আমরা ক্রমশ বেশি ঝুঁকিপূর্ণ জীবনে চলে যাচ্ছি। তো সেটিকে যদি আমরা বিবেচনা করি, যেমন আজকের যে আলোচনার বিষয় ঝুঁকি এবং করণীয়, আমরা হয়তো পরে করণীয় আলোচনা করব, সেটি কিন্তু আমরা অনেক আগে থেকেই বুঝতে হবে, কী করতে হবে জানতে হবে। এবং সেটি আমার ব্যক্তিগত জীবনে যদি আমি ফলপ্রসূভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আমি আশা করতে পারি আমি ভালো থাকতে পারব। আপনি চমৎকারভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন কি জন্য ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার এই দুটো বিষয় আসলে একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত এবং গুরুত্বপূর্ণ। স্যার, আপনার কাছে আমরা জানতে চাইব ফ্যাটি লিভার সম্পর্কে। ফ্যাটি লিভার কথাটিকে আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে দিবেন, বা কখন আমরা ফ্যাটি লিভার বলবো? আসলে দেখেন, ফ্যাটি লিভার ইংরেজি শব্দ, এর বাংলা করলে দাঁড়ায় ফ্যাটি লিভার মানে মোটা লিভার। যারা মোটা মানুষ তাদেরই মোটা লিভার থাকবে। তাই বলে যে একেবারে চিকনদের থাকে না, এটা আমি বলবো না, 5% থাকে। এবং এই যে ফ্যাটি লিভার, এটা খুবই কমন, প্রতি 5 জনের 1 জনের ফ্যাটি লিভার আছে। আচ্ছা। এবং ফ্যাটি লিভারটা কি হচ্ছে, আমরা যা খাই তা পাকস্থলী অন্ত্রের মাধ্যমে রক্তে যায়, লিভারে দিয়ে পরিপাক হয়, মেটাবলিজম হয়। যখন খাবারটা এক্সেস হয়ে যায় তখন রক্তে এটা ভাসতে থাকে। ভাসতে যখন থাকে, আমরা যখন কাজ কম করি, কায়িক পরিশ্রম করি না, এই যে বেশি পরিমাণে খাবারের মূল উপাদানগুলো কার্বোহাইড্রেট, ফ্যাট রক্তে ভাসতে থাকলো, এর তো একটা জমা হওয়ার জায়গা লাগবে। তো আমাদের জমা হওয়ার জায়গা দেহের লিভার, এটা হলো ওয়্যার হাউস। সেখানে যে জমা হয় লিভার কোষের মধ্যে জমা হয়। যখন এই জমাটা 5 to 10%-এর উপর চলে যায় লিভারের ওজনে, তখন আমরা এটাকে বলি ফ্যাটি লিভার। তখন এটি একটি মেডিকেল কন্ডিশন। তখন এটা একটা মেডিকেল কন্ডিশন। কিন্তু এর আবার অনেকগুলো ধাপ আছে, যেটা সেলিম স্যার বললেন। যে ধরেন যে প্রথমে হলো ফ্যাটটা জমা হলো,
জমা হলেই তো আর সাথে সাথে ক্ষতি হবে না, এই সময় কোনো উপসর্গও আমরা বুঝতে পারি না। তারপরে এটা কোষটাকে ভেঙে দিবে। কোষেরও তো একটা আকৃতি আছে, ভলিউম আছে, যে ফ্যাট কতটুকু কন্টেন্ট করতে পারবে। তারপরে যখন ভেঙে দিল কোষ, তখন যেহেতু একটা ওখানে ইনজুরি হলো, ওখানে আবার প্রদাহ আরম্ভ হলো এবং ফাইব্রোসিস আরম্ভ হলো, তখন ওটা হেপাটাইটিস হয়ে গেল। এবং হেপাটাইটিসের পরের স্টেজটা হলো সিরোসিস অফ লিভার, এবং এই সিরোসিস থেকেই তখন আপ টু এ সার্টেন পার্সেন্টেজ লিভার ক্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, আমরা খাচ্ছি, পরিশ্রম করছি না, কিন্তু যেটা অতিরিক্ত হচ্ছে সেটা আমাদের লিভারে যায় কত বড় একটা মারাত্মক রোগ করছে। এই জন্যই আমাদের সকলকে সচেতন হতে হবে যে খাবার সম্পর্কে কায়িক পরিশ্রম করতে। এবং আমি বললাম না যে 5 জনের 1 জন আছে, 5 জনের 1 জন হলো আপনার ফ্যাটি লিভারে আক্রান্ত। ফলে এই জিনিসটা আমাদেরকে খুব মারাত্মকভাবে নিতে হবে। দেখেন পৃথিবীতে চেঞ্জ হয়ে গেছে, এখন খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। আমরা ধরেন যে আমরা যখন স্কুলে যেতাম, স্কুলে খেলার মাঠ ছিল, আমরা ক্লাস শেষ করে খেলার মাঠেই পড়ে থাকতাম। সেই যুগ তো আর নেই। এখন একটা বিল্ডিংয়ের মধ্যে স্কুল, তার কোনো মাঠ নেই। বাবারা গাড়িতে করে ড্রপ দিচ্ছে, গাড়িতে করে পিক আপ করে নিয়ে চলে আসছে। এই যে একটা শিশুর হাঁটার মানসিকতা নেই, খেলার মানসিকতা, পরিবেশ নাই, খেলার জায়গা নেই। উল্টো হচ্ছে কি, খাবার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন আমাদের সময় আমাদের মাংস বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কতটুকু ছিল, বেশিরভাগই থাকতো ভেজিটেবল বেসড, শাক সবজি এগুলো। আমরা মাংস হয়তো খাইতাম, কিন্তু সেই পরিমাণটা খুবই ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, যার জন্য সেই সময় এই ওবেসিটি ডেভেলপ করে নাই এবং আমাদের এই ফ্যাটি লিভারও ডেভেলপ করে নাই। তখন আমরা যখন ছোট, তখন ইউরোপ আমেরিকাতে বলতাম যে ফ্যাটি লিভার আছে, কিন্তু সিনারিও চেঞ্জ। ইউরোপ আমেরিকা ঘুরে, মধ্যপ্রাচ্য ঘুরে এখন বাংলাদেশে, এবং বাংলাদেশেও এর প্রিভ্যালেন্স কিন্তু কম না। এটা সাধারণ সাহেব ভালো বলতে পারবে, মোর দ্যান 20%। আচ্ছা। এবং এর সঙ্গে আরও মজার ব্যাপার হলো যে লিভারে চর্বি হচ্ছে, লিভারে ফ্যাট হচ্ছে, সিরোসিস হচ্ছে, ক্যান্সার হচ্ছে, কিন্তু শুধু লিভারের রোগে মারা যায় না তো। ফ্যাটি লিভারের রোগে বেশিরভাগ মারা যায় কার্ডিওভাস্কুলার ডিজিজে, হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, কিডনি ডিজিজ হয়, এবং আরও ক্যান্সার হয়, প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়, কোলন ক্যান্সার হয়, অনেকগুলো হয়। ফলে ফ্যাটি লিভারটা অতিরিক্ত খাদ্যের জন্য এবং কম কায়িক পরিশ্রমের জন্য, কিন্তু শুধু লিভারের মধ্যেও সীমাবদ্ধ থাকে না, অন্যান্য অর্গানকেও আক্রান্ত করে এবং মানুষের জীবনকে স্বল্পায়ু করে দেয়। আপনি চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। প্রথমেই আপনি বলেছেন যে আসলে ফ্যাটি লিভারের বিভিন্ন স্তর থাকতে পারে এবং বাংলাদেশের পরিসংখ্যান সম্পর্কেও কিছুটা আইডিয়া দিয়েছেন। আপনি কনসিকুয়েন্স সম্পর্কে বলেছেন, অর্থাৎ ফ্যাটি লিভার থেকে প্রাথমিক অবস্থাতে আসলে ধাপে ধাপে সিরোসিস এবং ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে এবং এর কমপ্লিকেশন সম্পর্কেও আমাদের কিছু আইডিয়া দিয়েছেন। আমরা এর চিকিৎসা সম্পর্কে আপনার কাছে শুনবো। তার আগে ডক্টর সেলিম স্যার, আপনার কাছে জানতে চাইবো যে ডায়াবেটিস এর সাথে ফ্যাটি লিভারের যদি আমরা একটি সম্পর্ক নির্ণয় করতে চাই, আসলে এটির সাথে কিভাবে আমরা সম্পর্ক নির্ণয় করতে পারি? স্যার একটু আগে যে কথাটাই বললেন, আমরা যখন যদি অন্যদিন ডায়াবেটিস নিয়ে আলোচনা করি, তখনও কিন্তু একটাই কথা বলবো যে আমরা অতিরিক্ত খাচ্ছি, কম পরিশ্রম করছি, জি, এবং আমার ক্যালোরি জমা হচ্ছে। তো ক্যালোরি কিভাবে জমা হবে? ক্যালোরি তো গ্লুকোজ, জি, সেই গ্লুকোজটা রক্তে যখন সীমা পার হয়ে যাবে তখন ডায়াবেটিস হচ্ছে। কিন্তু এখানে কিন্তু সম্পর্কটা কেমন হচ্ছে, যে গ্লুকোজটা আমরা ব্যবহার করছি ফুয়েল, মানে জ্বালানির উৎস হিসাবে, সেটি যদি ব্যবহার না করি সরাসরি তার অর্ধেক লিপিড হয়ে যাবে। স্যার একটু আগে যে বললেন যে লিপিড রক্তে ভেসে বেড়াচ্ছে, তাহলে ওই ভাসমান লিপিডের সংখ্যা বেড়ে যাবে এবং ওদের একটু পছন্দনীয় জায়গা হলো লিভারে জমা হবে। তাহলে ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে কিন্তু অন্য ঘটনা ঘটে। ডায়াবেটিসের রোগীর কিন্তু আমরা সবসময় চাই যে রক্তে গ্লুকোজ কন্ট্রোল থাকুক, আবার হাইপোগ্লাইসেমিয়া না হোক, তার জন্য কিন্তু একটু বেশিই থাকে, জি, নাম্বার 1। নাম্বার 2 হলো ডায়াবেটিসের রোগীর যে রক্তের কোলেস্টেরলের ধরন, এটা কিন্তু মারাত্মক একটা ধরন, যে ট্রাইগ্লিসারাইড অনেক বেশি থাকে, এইচডিএল অনেক কম থাকে, এলডিএল বেশি থাকে। এটা কিন্তু স্যার একটু আগে যেটা বললেন, পরে হয়তো আমরা যদি সুযোগ হয় আরও বিস্তারিত বলতে পারি যে হার্ট অ্যাটাক কেন হচ্ছে, রক্তনালী যে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ যেগুলো হচ্ছে, স্ট্রোকও হচ্ছে, কিন্তু পায়ে রক্তনালীর সমস্যা হচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, মানে প্রতিটি রক্তনালী কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে একই কারণে, কিন্তু একই কারণে। এখন এগুলোর কিন্তু মাদার ডিজিজ সেটা হলো ডায়াবেটিস। তাহলে বিপাকীয় যে কোনো রোগ যদি আমরা কল্পনা করি, তার 1 নম্বরে গিয়ে কার্বোহাইড্রেট বিপাক, শর্করা বিপাকের যে অস্বাভাবিকতা, মানে ডায়াবেটিস, সেটিই কিন্তু হয়ে গেছে। কিন্তু একটা জিনিস যদি আমি খুব সহজেই চোখে পড়ে এমন বলি, যে সারা পৃথিবীতে 5 জনে 1 জনের ফ্যাটি লিভার আছে, কিন্তু ডায়াবেটিসের রোগীর
50 জনের 100 জনের 50 জনের বেশিরই কিন্তু ফ্যাটি লিভার আছে। আচ্ছা আচ্ছা। দেখেন কত বেশি। অর্থাৎ যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ফ্যাটি লিভার হওয়ার প্রায় আড়াই গুণ। সম্ভাবনা আড়াই গুণ নন বেশি। ডায়াবেটিসের প্রায় আড়াই গুণ বেশি। জি। তাহলে এটি কিন্তু অন্য দেশের তুলনায় যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে প্রায় 100 জনের 60 জন, আরও বেশি। কারণ ওই একই কারণ, কিন্তু অস্বাস্থ্যকর জীবনযাপন, যে কম পরিশ্রম, বেশি খাওয়া এবং খাবারটা শর্করা এবং লিপিড সমৃদ্ধ খাবার। তাহলে এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু যদি আমরা আবার উল্টা দিকে যাই, যে চিকিৎসা করে ফলাফল আশা করি, তখন অন্যদের তুলনায় ডায়াবেটিসের ফলাফলও খারাপ। এই জন্য কিন্তু সম্পর্কটা একদিকে তৈরি হওয়ার ক্ষেত্রে খুব নিবিড়, চিকিৎসার ক্ষেত্রে উল্টা আরও খারাপ। তাহলে এটাকে যদি আমরা মাথায়, যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন তারাও যদি আবার ফ্যাটি লিভারে আক্রান্ত হয়, তাহলে তাদের চিকিৎসার ফলাফলটাও খারাপ হতে পারে, অনেক খারাপ হতে পারে। তবে একটা আনন্দের খবরও আছে যে ডায়াবেটিসের কিছু কিছু রোগ ওষুধ কিন্তু ফ্যাটি লিভারের জন্য আবার কাজ করে। আচ্ছা, তো সেটি কিন্তু আছে। কিন্তু আমাদের এখন মূল ভাবনা হলো, বাংলাদেশে প্রায় 2 কোটির কাছাকাছি মানুষ আছেন ডায়াবেটিসের, এবং এদের বয়স্কদের 100 জনের প্রায় 60 জনের কিন্তু ফ্যাটি লিভার থাকার সম্ভাবনা আছে। কিন্তু এবারের যে থিম, যে বি ভিজিল্যান্ট, স্ক্রিন ইউর লিভার অ্যান্ড সেভ ইউর লাইফ, তাহলে এটা আমরা যারা শুনছেন সকলকে অনুরোধ করব যে, স্যার যে একটু আগে বলছেন শুরুতে কোনো লক্ষণ দেখা দিবে না, কিন্তু তারপরে কিন্তু আগিয়ে গেল কিছু কিছু, তাও কিন্তু সুনির্দিষ্ট লক্ষণ দেখা দিবে না, সামান্য কিছু লক্ষণ দেখা দিবে। তার আগেই আমরা নিজেদের উদ্যোগে ব্যাপারটা জেনে নিব যে আমার ডায়াবেটিসের অবস্থা কেমন, আমার ফ্যাটি লিভার আছে কিনা, যদি থেকে থাকে তার পর্যাপ্ত ব্যবস্থাপনা, পরবর্তী ব্যবস্থাপনায় আমাদেরকে যেতে হবে। দ্বিতীয় কিন্তু জীবনযাপন পরিবর্তন সংক্রান্ত ব্যবস্থাপনা দিয়েই শুরু হবে। ঔষধ এবং কাউন্সেলিং দুটোর কথাই আপনি বলছেন, লাইফস্টাইল মডিফিকেশন সবগুলোর কথাই আপনি বলতে চাইছেন। এবং আপনি যেটি উল্লেখ করছিলেন যে এবারের প্রতিপাদ্য বিষয়টিতে এরকম বলা হয়েছে যে সচেতন হন এবং নিজে পরীক্ষা করান, পরীক্ষা করে আপনি জানুন যে আপনার ফ্যাটি লিভার রয়েছে কিনা। স্যার, আপনি কিছুক্ষণ আগে যেটি বলছিলেন যে লক্ষণ থাকে না বা লক্ষণ অপ্রকাশিত থাকতে পারে, তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তিনি ফ্যাটি লিভারে ধীরে ধীরে আক্রান্ত হচ্ছেন? কিভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে? কখন তিনি উদ্যোগী হবেন? কখন তিনি চিকিৎসকের কাছে যাবেন? এবার যে প্রতিপাদ্যটা আসছে যে বি ভিজিল্যান্ট, বি চেক আপ, রেগুলার চেক আপ অ্যান্ড কিপ ইউর লিভার ডিজিজ ফ্রি। জি, অ্যাকচুয়ালি এই যে আমি প্রথমেই বললাম যে ফ্যাটি লিভারে ফ্যাটটা জমা হলো, ফ্যাটটা জমা হওয়ার পর তো কোষটা ভাঙা লাগবে, কোষ ভাঙা লাগবে। কোষ ভাঙা পর্যন্ত দেখেন কোনো উপসর্গ থাকে না, কিন্তু যখন কোষ ভেঙে যাবে তখন একটা ইরিভার্সিবল চেঞ্জের স্টার্টিং আরম্ভ হবে। আচ্ছা, তো এই জন্যই যখন ধরেন যে আমরা কেউই একটু মোটা হয়ে গেছি বা অস্বাভাবিকভাবে মোটা হয়ে যাচ্ছি, তখন আমাদের চিন্তা করা উচিত, যেহেতু আমি ফ্যাটি, আমার ফ্যাটি লিভার থাকবে, তখনই আমাদের চেক করা উচিত। কারণ ওই যে দুটো ফেজ, রিভার্সিবল আর ইরিভার্সিবল, কোষ ভাঙার আগেই যদি আমাকে ধরে নিতে পারি যে আই হ্যাভ ফ্যাটি লিভার, তাহলে আমি ওই জায়গায় রিভার্স করতে পারবো। ডায়াবেটিস এবং ডায়াবেটিস রিলেটেড যে ডিজঅর্ডার, যার জন্যই এখন ফ্যাটি লিভারকে বলে মেটাবলিক ফ্যাটি লিভার, জি, তো সেগুলোই আমরা রোধ করতে পারবো। তাহলে এই জায়গাটা আমাদের জন্য খুব ভাইটাল, যে আমাদের এই অবস্থাটা যখনই আমাদের ওয়েট বেড়ে যাবে বা বিএমআই বেড়ে যাবে, প্লাস হলো যে আমরা কোনো কারণে টেস্ট করতে যে এসজিপিটি বা লিভার এনজাইম বেশি আছে, তখনই আমরা আমাদের প্রতি সচেতন হয়ে যাব, তখনই সচেতন হবে এবং তখনই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করিয়ে নেব। আর বেসিক জিনিস হলো ওই যে একই কথা, খাবার কম, হাঁটা বা কায়িক পরিশ্রম বেশি। জি, অবশ্যই সেই পরামর্শগুলো সম্পর্কে বিস্তারিত আমরা শুনবো। আপনি যেটি মূলত বলতে চেয়েছেন যে যখন আমাদের শরীরে ওজন বেড়ে যাচ্ছে, আমরা বডি মাস ইন্ডেক্স যদি আমাদের বেশি হয় বা আমাদের যদি মনে হয় যে কোনো অসুবিধা হচ্ছে ওজন আধিক্যের কারণে, তখন আমরা পরীক্ষা করবার জন্য চিকিৎসকের পরামর্শক্রমে আমরা উদ্যোগী হব। আমরা চিকিৎসা সম্পর্কে শুনবো ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, এসকেএফ ফার্মাসিউটিক্যালস পরিবেশিত সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যেই ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকেএফ ফার্মাসিউটিক্যালস পরিবেশিত সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস ও ফ্যাটি লিভার, ঝুঁকি এবং করণীয়। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আনোয়ারুল কবির, সাবেক চেয়ারম্যান গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
আমরা বিরতির পূর্বে বেশ কিছু প্রাথমিক আলোচনা করেছিলাম। আমরা লক্ষণ সম্পর্কে শুনেছিলাম, কখন চিকিৎসকের কাছে যেতে হবে এই ধরনের রোগীদের, সেই বিষয়টি নিয়েও শুনেছিলাম। স্যার, আপনার কাছে একটু জানতে চাইব যে আমাদের দেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য দেশের তুলনায় যারা ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন তাদের ঝুঁকির পরিমাণ কীরকম, বা সে কারণে আপনারা কী ধরনের চিন্তাভাবনা করছেন, কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়? ধন্যবাদ আপনাকে দারুণ একটি প্রশ্ন করার জন্য। স্যার কিন্তু শুরুতে বলেছিলেন যে আগের দিনে ফ্যাটি লিভার ইউরোপ আমেরিকা থেকে তারপরে ক্রমশ ঘুরে 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 মধ্যপ্রাচ্য হয়ে বাংলাদেশে এসেছে। এখনকার বাস্তবতা হলো বাংলাদেশে কিন্তু এসেছে আর কি, এবং এসেছে না, জাঁকিয়ে বসেছে, আসলে জাঁকিয়ে বসেছে। এটা আমরা যদি একটু বুঝতে পারি ভালো হবে। সেটা হলো বাংলাদেশের মানুষের অনেকগুলো পজিটিভ উন্নতি হয়েছে, তার মধ্যে অর্থনৈতিক উন্নতি হয়েছে, আমাদের অনেক কাঠামোগত উন্নতি হয়েছে, আমাদের গড় আয়ু বেড়েছে, আমরা সংক্রামক অনেকগুলো রোগকে মোটামুটি দমন করতে পেরেছি, কিছু কিছু রোগ হারিয়ে গেছে, এগুলো খুব ভালো কথা। কিন্তু একই সাথে যে ঘটনাটি ঘটেছে যে আমাদের দীর্ঘস্থায়ী রোগগুলো, অসংক্রামক রোগগুলোর কিন্তু সংখ্যা বেড়ে গেছে। যদি আমি ক্যান্সারের কথা বলি, সেটা কিন্তু নতুন সার্ভে হচ্ছে, কিন্তু প্রাথমিক ধারণা তথ্য কিন্তু বেশি। ওবেসিটি, দৈহিক স্থূলতা, কিন্তু কিছু কিছু তথ্য আমাদের কাছে, যদিও ন্যাশন ওয়াইড কোনো স্টাডি নেই, যে প্রাপ্তবয়স্কদের মধ্যে কিন্তু দৈহিক স্থূলতা ব্যাপক হারে বেড়ে গেছে। কিন্তু আমরা সবচেয়ে বেশি মনোকষ্টে আছি সেটি হলো যে বাড়ন্ত শিশু, বালক বালিকা, শিশু কিশোরদের মধ্যেও কিন্তু দৈহিক স্থূলতা অনেক বেশি, এবং এরা আজকের দৈহিক স্থূল মানে কালকের ডায়াবেটিসের রোগী, পরশুদিন কিন্তু ফ্যাটি লিভারের রোগী। ঘটনাটা ধারাবাহিকতা কেমন? তাহলে এটি যদি বাংলাদেশের জন্য ভাবি, বাংলাদেশ কিন্তু এখনও কিছু কিছু রোগী মানুষ অপুষ্টিতে ভুগছে, কিন্তু বেশি সংখ্যক মানুষ অতিপুষ্টিতে ভুগছে, এবং এরাই কিন্তু ডায়াবেটিসের রোগী, দৈহিক স্থূলতার রোগী এবং ফ্যাটি লিভারের রোগী। সেটিকে যদি সামগ্রিক বাংলাদেশের জন্য আমরা এখন ভাবতে চাই, তাহলে কোটি কোটি মানুষ কিন্তু ঝুঁকিতে আছেন। এবং কিছু কিছু তথ্য কিন্তু প্রকাশিত হয়েছে। আমি একটু আগে যেটি বললাম যে অন্য দেশে 5 জনের 1 জন, বাংলাদেশে কিন্তু আরও একটু বেশি। কিন্তু বাংলাদেশের ডায়াবেটিসের রোগীর 100 জনের মধ্যে প্রায় 6 জন ফ্যাটি লিভারে ভুগছে। এটা মাত্রা কম বেশি আছে, গ্রেড 1, 2, 3 হতে পারে, অথবা সার্জারিটা খুব, আমার মনে খুব স্পষ্ট করে বলেছে, তাহলে ফ্যাট জমা হচ্ছে, জমা হওয়ার পরে সেলগুলো ধারণ ক্ষমতা অতিক্রম করার পরে সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এক একজন এক এক পর্যায়ে রয়ে গেছেন, কিন্তু ঝুঁকিতে নাই এমন মানুষ কিন্তু বলা মুশকিল। আর আরেকটি কথা, কেউ কেউ হয়তো ভুলভাবে বুঝতে পারেন যে ফ্যাটি লিভার মোটা দেরি হবে। বাংলাদেশের জন্য কিন্তু এটি আরেকটি বড় ঘটনা, যে অনেক দৈহিক ওজন কিন্তু ঠিক আছে, ফ্যাটি লিভারের রোগী। তার কারণ হলো যে আমাদের দৈহিক কাঠামো কম হওয়ার কারণে আমাদের যেটুকু জমছে সাথে পেটেই জমছে। তো আমি যখন বডি মাস ইন্ডেক্স দেখছি তখন মনে হচ্ছে ভালোই, কিন্তু যখন আমি যদি ফ্যাটকে সরাসরি টার্গেট করি, যে ফ্যাটি লিভার আলট্রাসোনোগ্রাম করছি, সাথে এনজাইমের কথা বললেন, যে ALT, AST দেখি, লিপিড প্রোফাইল দেখি, এগুলো কিন্তু ভালো নয়। তাহলে বাংলাদেশের সামগ্রিক অর্থে মানুষের ঝুঁকি অনেক বেশি। ঝুঁকি বেশি মানে করণীয়ও কিন্তু বেশি হবে। সেটি আমরা যেমন আজকে আলোচনা করছি, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, RTV আছে, SKF আছে, আমরা আমাদের একটা দায়িত্ব পালন করছি। কিন্তু সামগ্রিক অর্থে যেহেতু সকলেই ঝুঁকিতে আছেন, সকলেই তার অবস্থান থেকে কাজ করতে হবে, রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে। আমি এটি স্যারও আমার সাথে মনে একমত হবেন যে এটি কিন্তু সকলেরই কিছু না কিছু করণীয় আছে, সেটি কিন্তু আমাদের বুঝতে হবে বাংলাদেশের জন্য। অবশ্যই আমরা ভবিষ্যতে যদি একটি সুস্থ প্রজন্ম পেতে চাই বা সক্ষম প্রজন্ম পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়টি নিয়ে এখন থেকেই ভাবতে হবে, সেটি আপনি উল্লেখ করবার চেষ্টা করেছেন, এবং আমাদের সকলেরই দায়বদ্ধতা রয়েছে এই বিষয়টির উপর। স্যার, আপনার কাছে যেটি শুনবো, লাইফস্টাইল মডিফিকেশন অথবা আমাদের জীবনযাত্রার মান পরিবর্তনের মধ্য দিয়ে, বা আমরা প্রতিদিন কিভাবে কাজ করলে, কিভাবে কায়িক পরিশ্রম করলে, কিভাবে শারীরিক পরিশ্রম করলে, কিভাবে খাবার দাবারের অভ্যাস গড়ে তুললে আমরা এই ধরনের সমস্যা থেকে মুক্ত পেতে পারি? ধন্যবাদ আপনাকে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আমাদের লাইফস্টাইলটা কি হবে। আমি মনে করি যে আমাদের দেশে সবার একটা জিনিস চিন্তা করা উচিত, যা খাবো তার বেশি ব্যয় করব, যেন আমাদের পজিটিভ ব্যালেন্স না হয়। পজিটিভ ব্যালেন্স যদি না হয়, নেগেটিভ ব্যালেন্স হয়, তাহলে পারে আমাদের ফ্যাটি লিভারের সম্ভাবনাটা কমে যাবে। একেবারে যে নাই তা বলবো না, কারণ অনেক রোগেরই জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। ওই যে শাহজাদ সাহেব বলল যে আপনার লিন অ্যান্ড থিন পারসন, তারও ফ্যাটি লিভার আছে। তাহলে জিনিসটাই হলো যে লাইফস্টাইলের, যে আমরা নেগেটিভ ব্যালেন্স যেভাবে করা যায় সেটা, যে লেস ইনটেক, আর হলো কি কতগুলো খাবার আমরা এড়িয়ে চলবো যেগুলো মেনলি কার্বোহাইড্রেট, যেমন ফ্রুট জুস, তারপরে বেভারেজ, কার্বোনেটেড ড্রিঙ্কস,
এগুলো পারতপক্ষে এড়িয়ে চলবো। আর হাই ফ্যাট কন্টেন্ট ডায়েট, এই যে ডায়েট সম্পর্কে একটা কথা আছে যে ডায়েট মানে না খেয়ে থাকা, আমি কিন্তু এটা বলি না। আমি বলি যে হাই ক্যালোরিফিক ফুড এবং হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার যেগুলো, সেগুলোকে পরিহার করি। আচ্ছা, লো ক্যালোরিফিক ফুড এবং লেস গ্লাইসেমিক ইন্ডেক্সের যে ফুড, অর্থাৎ আমরা খাবো, পেট ভরেই খাবো, কিন্তু যেখানে ক্যালোরি নাই, সবজি দিয়ে পেট ভরে দেবো। সবজি দিয়ে পেট ভরে দিলে আপনার পেটও শান্ত থাকলো, ব্রেনও শান্ত থাকলো, আমিও খাওয়া খেয়ে ফেললাম, আমিও স্যাটিসফাইড থাকলাম। এই যদি অবস্থা হয় তাহলে আমাদের আর পজিটিভ ব্যালেন্স হবে না। এটা হলো ডায়েটের। একটা হলো, দ্বিতীয় হলো যে ডু রেগুলার এক্সারসাইজ। তা বাচ্চাও হোক, বাচ্চারও খেলার মাঠ থাকা লাগবে, বড়োদেরও খেলার জায়গা থাকা লাগবে। আপনি ইউরোপে দেখেন, ওরা বাড়ি থেকে বের হয়ে মেট্রো ধরতে বা টিউবে গেলে কতক্ষণ হাঁটতে হয়। আমরা তো আমাদের যে খারাপ অভ্যাস, বাড়ি থেকে বের হয় গাড়ি না হয় রিক্সায় চড়ে আমরা বাস স্ট্যান্ডে যাই। আমাদের কায়িক পরিশ্রম মানে কি, আমাদের হাঁটাও ওদের থেকে কম। আপনি বাইরে ঘুরতে গেলে দেখবেন যে কত হাঁটতে হয়, তখন আপনার আর হাঁটার জন্য হাঁটা লাগবে না, ওই হাঁটাতেই আপনার কাজ হয়ে যাবে ডোজটুকু। আমাদের মানসিকতার কিছুটা পরিবর্তন করা দরকার আসলে, আপনি যেটা এই বলতে জিনিসটাই চাইছেন আমাদের আজকের যে আলোচনা, প্রত্যেকের ক্ষেত্রে। হ্যাঁ, আলোচনায় এইটাই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই যে একটা ভয়ঙ্কর রোগ আসতেছে বা চলে এসেছে, ফ্যাটি লিভার বা ন্যাশ বা এই যে ডায়াবেটিস তার সহযাত্রী, এই সমস্ত রোগগুলো আমাদের যে লাইফে শর্টেন করে দিচ্ছে, এই জন্যে আমাদেরকে সচেতন হতে হবে। যখন আমরা সচেতন হব তখন আমরা এই কাজগুলো করব, যে না ঠিক আছে, কম খাই, একটু হেঁটে যাই, একটু কায়িক পরিশ্রম করি, একটু বাচ্চাটাকে খেলার মাঠে পাঠাই, রিক্সা বা গাড়ি পাঠাই না বাচ্চার জন্য। সামাজিক অনেক অসুবিধা আছে, কিন্তু তারপরও চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই আমরা এই যে আগামী দিনের যে ভয়ঙ্কর রোগ, উন্নত বিশ্বের রোগ কি আপনি দেখেন, উন্নত বিশ্বে কলেরা, ডায়রিয়া, নিউমোনিয়া নাই, কিন্তু ওদের ওই বয়সজনিত কারণেই নন কমনে অসংক্রামক রোগে ওরা বেশি মারা যায়। এইটা আমাদের প্রিভেন্ট করতে হবে। জি, আপনি খুব চমৎকার করে বলেছেন। আমাদের দর্শকরা আপনার এই সুন্দর কথাগুলোকে অবশ্যই গ্রহণ করবেন, আমরা সেটি প্রত্যাশা করি। স্যার, আপনার কাছে একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাইবো, বা ঔষধ কিভাবে ব্যবহার করতে হয়, ঔষধ ব্যবহারের ফলে কিভাবে উপকার পেতে হয়, সেই বিষয়ে আমাদের দর্শকদের জন্য কিছু বলুন। জি, আমি একটা ইন্টারেস্টিং গল্প বলি স্যারের কথা রেস ধরে। যেমন আমরা তো খাবার নিয়ে ঝুঁকিপূর্ণ খাদ্যাভ্যাস আছে, কিন্তু আরেকটা জিনিস মনে করেন যে আর্থিক সচ্ছলতার কারণে আনুষ্ঠানিকতা বেড়ে গেছে, কিন্তু আনুষ্ঠানিক খাবারগুলো কিন্তু ভয়ঙ্কর খাবার, রিচ ফুড। হ্যাঁ, সবসময় যে নামে আমরা বলি, কিন্তু ভয়ঙ্কর। আমার যত টাকা থাকবে আমি তত বেশি খাওয়াবো, তত বেশি মানুষকে খাওয়াবো, এবং সবাই কিন্তু ঝুঁকিতে পড়লো। জি, এটা কি করা উচিত কারো? এটা কিন্তু ভাবতে হবে যে আমরা যদি বেশি মানুষকে নিমন্ত্রণ জানাই, তাদের বেশি মানুষের জন্য সকলের সুস্বাস্থ্য বিবেচনা করেই খাবারটা দেওয়া উচিত। খাদ্য তালিকায় বা মেনুতেও আমরা কিছু এটা কিন্তু একটা রাষ্ট্রীয় পলিসি থাকাটা খুব জরুরি, কিন্তু যে কতজনকে খাওয়াবেন এবং খাওয়াতে গেলে, কারণ একজন মানুষ 5,000 মানুষকে দাওয়াত দিয়েছেন, 5,000 মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করলেন, এটাকে আমরা গ্রহণ করতে পারি কিনা? মানে আইটেমও কমা দিতে হবে আপনার। এটা কিন্তু সামাজিকভাবে এটাকে গ্রহণযোগ্য করে দেওয়ার রাষ্ট্রীয় উদ্যোগ থাকতে হবে। এখন ওষুধের ব্যাপারে বলি, যেমন আজকে আমরা যে আলোচনা করছি ডায়াবেটিস ও ফ্যাটি লিভার, তো এটা একটু ভালো খবর এই কারণে যে ডায়াবেটিসের চিকিৎসার যে নতুন গত কয়েক বছর যাবত যে কিছু ওষুধ আমরা ব্যবহার করছি, তার কিছু কিছু ওষুধ কিন্তু সরাসরি ফ্যাটি লিভারও কাজে লাগে। তার মধ্যে সবচেয়ে পুরাতনগুলো, সবচেয়ে ভালো আবার একটি পায়োগ্লিটাডন, সেটি আমাদের দেশে কিন্তু একটু কম ব্যবহার হলেও কিন্তু জিনিসটা খুব ভালো। মেটফরমিনের ইফেক্টটা খুব বেশি নয়, কিন্তু আরেকটি যেটি ওজন কমায়, তার বারবার বলছে, আমিও বলার চেষ্টা করছি যে ওজন কিন্তু একটি বড় সমস্যা। তাহলে যে ওষুধটা ওজন কমায়, ব্লাড সুগারও কমায়, সেটাই কিন্তু ফ্যাটি লিভারও কমায়। জি, সেগুলো কিন্তু GLP-1, ওর পরবর্তীতে আরও একটা চলে আসছে GLP-1 GIP কম্বিনেশন, সেটিও কিন্তু আসছে। কিন্তু খুব সাম্প্রতিককালে দুইটা ড্রাগ US FDA অ্যাপ্রুভাল পেয়েছে, একটি ড্রাগ, তো সেটি কিন্তু বাংলাদেশে এখনও আসেনি, খুব দ্রুত চলে আসবে। এটি আসলে কিন্তু এটি সরাসরি এই কাজে লাগে, আচ্ছা, অন্য কোনো কাজে ব্যবহার করা হচ্ছে না, তো সেটিও কিন্তু খুব ভালো হবে। আরেকটি ড্রাগ ইন্ডিয়াতে ওরা খুব ব্যবহার করছে, বাংলাদেশেও এসেছে, কিন্তু সেটা US FDA অ্যাপ্রুভাল পায়নি, কিন্তু সেটাও কিন্তু ব্যবহার করা হচ্ছে। কিন্তু সামগ্রিক অর্থে যে ওষুধগুলো আমার সুগারের উন্নতি করবে, কোলেস্টেরলের উন্নতি করবে, ওজনের উন্নতি করবে, সেগুলো ফ্যাটি লিভারের উন্নতি করবে, এটি কিন্তু ড্রাগ পলিসি। আরও হয়তো যেহেতু এগুলো নিয়ে কাজটি অনেকদিন আগে থেকে শুরু হয়নি, আরও অনেক ওষুধ হয়তো পরে আসবে, কিন্তু এখন আমি মোটা দাগে বলতে চাই যে ডায়াবেটিসের রোগী আপনি রক্তের গ্লুকোজের মাত্রা ঠিক রাখেন, যেটি HbA1c 6.5% হলে খুব ভালো,
কিন্তু 7%-এর উপরে নয়। ডাক্তার আপনাকে ওর জন্য যে ওষুধ দিবে, ডাক্তারের মাথায় কিন্তু এটি আছে যে একই ওষুধ কি কাজে লাগবে। যেমন SGLT2 ইনহিবিটর খুব ভালো, আমরা গবেষণা বাংলাদেশেও করছি, দ্রুতই প্রকাশিত হবে আশা করছি। এগুলো কিন্তু কাজে লাগবে এখানে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন যে একজন মানুষের কত ওজন কমালে ফ্যাটি লিভারের উন্নতি হবে। তাহলে গড় পর্তায় ডায়াবেটিসের রোগীর আমরা 5% কারেন্ট ওজনের 5% কমাতে বলি। কিন্তু ওনার যদি কার্ডিওভাস্কুলার রিস্ক, হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমাতে চাই তাহলে 10%, মানে 100 কেজি হলে 90 কেজিতে পৌঁছতে হবে। কিন্তু কারো যদি ন্যাশ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু 15%, মানে 100 কেজি থেকে 85 আনতে হবে। কিন্তু একটি জিনিস ওয়ার্নিং এখানে, আমরা বাংলাদেশে এখন আশেপাশে অনেককে দেখছি যে বিভিন্ন রকম কমার্শিয়াল ওজন কমানোর পদ্ধতি আছে, ডায়েট, এরা কিন্তু খুব স্বাস্থ্যকর পদ্ধতি যাচ্ছে তা নয়, পলিসির ঘাটতির কারণে ওরা হয়তো গিয়ে বললো কি যে আমরা 3 মাসে 30 কেজি ওজন কমায় দেবো। এটি কিন্তু কোনো গাইডলাইন কিন্তু সাপোর্ট করছে না। তাহলে খুব স্পষ্টভাবে আবারও বলি যে আপনার বর্তমান ওজনের 15%, মানে 100 কেজি, এর বেশি কিন্তু খুব মানুষের নাই। তাহলে 100 কেজি হলে 15 কেজি, তাহলে যদি 90 কেজি হয় তাহলে কত কেজি? 12 কেজি কমাবে। তার বেশি কিন্তু দরকার নেই, কিন্তু এটি কিন্তু পরবর্তী 6 মাসে কমাতে হবে। অবশ্যই নিয়ম মেনে নির্দিষ্ট নিয়মের মধ্যেই ওজনটা কমানো উচিত। হঠাৎ করে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি ওজন কমিয়ে দিলাম, তাতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। এবং আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে আজকালকার গবেষণায় বা আজকালকার নতুন যে ঔষধগুলো আসছে যেগুলি ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে রাখছে আবার ফ্যাটকেও নিয়ন্ত্রণে রাখছে, সেই ধরনের ওষুধের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে এবং এই বিষয়ে গবেষণাও নিয়মিত আমরা করছি। আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো বুঝতে পেরেছি। স্যার, আমাদের সময় যেহেতু শেষের পথে, আমরা সংক্ষিপ্ত আলোচনা দিয়ে শেষ করব। রোগীদের জন্য খুব সংক্ষেপে একটু যদি পরামর্শ দিতেন যাদের ডায়াবেটিস রয়েছে এবং ফ্যাটি লিভার রয়েছে। দেখেন, আজকের যে অনুষ্ঠান RTV-তে হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে এবং এসকেএফের স্পন্সরে, যে সুস্থ থাকুন এবং সুস্থ থাকুনের যে প্রতিপাদ্য ফ্যাটি লিভার, তো এর একটাই কথা যে আমরা স্বাভাবিক খাবার গ্রহণ করব, কায়িক পরিশ্রম করব এবং মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ থাকব যে লিভারটা চেক আপ করবো এবং ডিজিজ ফ্রি থাকবো। তাহলে আমরাও সুস্থ থাকবো, আমাদের আগামী প্রজন্মও সুস্থ থাকবে, দেশেরও অর্থনীতির উন্নতি হবে। এবং যদি দর্শকরা এই আলোচনার একটা জিনিস যে লেস ইনটেক, কম খাবো, মাচ এক্সারসাইজ, আমি এইটাই একটা কথা বলতে চাই। জি, আপনার কি পয়েন্টসটি আমরা পেলাম। স্যার, একইভাবে আপনি যদি ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের জন্য খুব সংক্ষেপে একটি পরামর্শ দিতে চান। আমি একটি আমার মতো করে সহজ করে বলার চেষ্টা করছি। যে স্যারও বলেছেন যে আমাদের লক্ষণ দেখা দিবে তারপরে আমি চিকিৎসার জন্য দৌড়াবো, এটা অপেক্ষা করার আসলে সুযোগ নেই, কারণ ঝুঁকি অনেক বেশি। আমাকে শুরু থেকে উদ্যোগী হয়ে জেনে নিতে হবে। ডায়াবেটিসের ক্ষেত্রেও তাই, ফ্যাটি লিভারের ক্ষেত্রেও চাই, তাহলে আমার রোগটি কতটুকু আছে বা নাই, না থাকলে তো খুবই আনন্দের খবর। তারপরে যে অবস্থায় ধরা পড়বে ওখানে চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেটি পর্যাপ্ত চিকিৎসা করতে হবে পরবর্তীতে ভালো থাকার জন্য। সকলকে ধন্যবাদ। লক্ষণ প্রকাশের আগেই যাতে আমরা সকলেই সচেতন হই, আপনি সেই বিষয়টি উল্লেখ করবার চেষ্টা করেছেন। আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আনোয়ারুল কবির এবং ডক্টর শাহজাদে সেলিম আমাদের স্টুডিওতে এসে দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি গ্লোবাল ফ্যাটি লিভার ডে 2024 উপলক্ষে ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার ঝুঁকি এবং করণীয় এই বিষয়টির উপর। আমরা জানতে চেষ্টা করেছি ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাংলাদেশে কীরকম এবং তাদের ঝুঁকি কীরকম, এবং সেই সাথে যারা ফ্যাটি লিভারে আক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বেশি বাড়ছে কিনা, এবং প্রথম থেকেই প্রাথমিক অবস্থা থেকেই কিভাবে আমরা সচেতন থাকতে পারি, কিভাবে আমরা সুস্থ জাতি গঠনের জন্য ছোট থেকেই বা কিশোর বয়স থেকেই আমরা সকল পরিবারের সকল সদস্য সচেতন থাকতে পারি, যাতে আমরা এই রোগগুলোর কমপ্লিকেশন বা জটিলতাগুলো থেকে পরিহার করতে পারি, সেই বিষয়ে জানবার চেষ্টা করেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আলোচনাটি উপভোগ করবার জন্য। আল্লাহ হাফেজ।